হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপার থেকে আমরা আজ ইউনিট 1 প্লাজমা মেমব্রেন স্টার্ট করব। প্লাজমা মেমব্রেনকে বলা হয় দ্য গেট কিপার অফ লাইফ, কারণ সমস্ত লাইফ ফর্মস, whether it is prokaryotes or eukaryotes, whether it is unicellular or multicellular, প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক যাই হোক, এককোষী বা বহুকোষী যাই হোক, সমস্ত লাইফ ফর্মস অর্থাৎ মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবার ক্ষেত্রে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বা বাংলায় যাকে কোষ পর্দা বলা হয় সেটা বর্তমান থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলের বাইরে, প্রত্যেকটা সেলের ভেতরে আমরা জানি সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমের ঠিক বাইরে যেটা আছে সেটা হলো সেল মেমব্রেন। প্ল্যান্ট সেল বা ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেলে সেল মেমব্রেনের ওপরে কখনো কখনো আরেকটা লেয়ার থাকে যেটাকে সেল ওয়াল বা আমরা গ্লাইকোক্যালিক্স বলে থাকি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। গ্লাইকোক্যালিক্সটা সেল ওয়ালের ওপরে থাকে ব্যাকটেরিয়ার, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা দেখবো সেল মেমব্রেন ইজ দ্য আউটার মোস্ট কাভারিং অফ দ্য সেল। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, ডায়াগ্রামটা দেখো যে আউটসাইড অফ সেল কি আছে, একটা এক্সট্রাসেলুলার স্পেস আছে, আর সেল মেমব্রেনের বাইরের দিকে তার মানে এক্সট্রাসেলুলার স্পেস বা আউটসাইড অফ দ্য সেল, সেল মেমব্রেনের বাইরের দিকটা, আর সেল মেমব্রেনের ভেতর দিকটা হচ্ছে সাইটোসল বা সাইটোপ্লাজম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন রকম প্রোটিন, কোলেস্টেরল মলিকিউলস, ফসফোলিপিড আছে। আবার এই ফসফোলিপিডগুলো একটা বাইলেয়ার তৈরি করে আছে, সেটার ডিটেইল আর্কিটেকচার আমরা পড়বো। তাহলে আজকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা দেখে নেব যে হাউ দ্য কনসেপ্ট অফ দ্য গেটকিপার অফ লাইফ দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন ওয়াজ ডেভেলপড। তাহলে আমরা প্রথমেই শুরু করি ওয়াল্টার গিলবার্টের কথা, হু প্রপোজড দ্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস ইন 1986। তাহলে ওয়াল্টার গিলবার্টকে আমরা দেখতে পাচ্ছি তিনি 1986-এ আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস প্রপোজ করলেন, দ্যাট অ্যারাউন্ড 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, 3.8 বিলিয়ন বছর আগে, when first life originated on earth, যখন প্রথম পৃথিবীতে লাইফ অরিজিন করলো, ইট ওয়াজ দ্য আরএনএ মলিকিউল দ্যাট প্লেড এ সেন্ট্রাল রোল। তাহলে প্রথম লাইফ ছিল একটা আরএনএ মলিকিউল যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেন? বিকজ দ্য আরএনএ মলিকিউল ইজ ক্যাপেবল অফ বোথ ক্যাটালাইজিং কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড স্টোরিং জেনেটিক ইনফরমেশন। তাহলে আরএনএ মলিকিউল দুটো কাজ একসাথে করতে পারে। এটার একটা ক্যাটালাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, এর একটা ক্যাটালাইটিক প্রপার্টি আছে, কোনো কেমিক্যাল রিয়াকশনকে ক্যাটালাইজ করে, আবার এটা জেনেটিক ইনফরমেশনকে স্টোর করতে পারে। সো ইট ইজ থট টু হ্যাভ বিন দ্য ফার্স্ট সেলফ রেপ্লিকেটিং মলিকিউল। সেই জন্য আরএনএ মলিকিউলকে প্রথম সেলফ রেপ্লিকেটিং মলিকিউল বলা হয়। এরপরে কি বলছে, ওভার টাইম দিস আরএনএ মলিকিউল লাইকলি বি ডেভেলপড এ মেমব্রেন অ্যারাউন্ড ইট। সময়ের সাপেক্ষে আস্তে আস্তে এই আরএনএ মলিকিউল, এই মলিকিউলটার চারিদিকে একটা পর্দা বা একটা মেমব্রেনকে ডেভেলপ করে, ইট গিভিং রাইজ টু দ্য ফার্স্ট প্রোক্যারিওটিক সেল, এবং এইভাবেই কিন্তু প্রথম প্রোক্যারিওটিক সেলের আবির্ভাব হয়। দাস ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য সেল মেমব্রেন ইভলভড অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ দ্য অরিজিন অফ লাইফ। তাহলে আমরা খুব সহজেই এটাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে প্রথম লাইফ ফর্ম আসার খুব অল্প দিনের মধ্যেই সেল মেমব্রেন ইভলভ করেছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, এবং মোটামুটিভাবে এটাও ছিল 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, যবে থেকে সেল মেমব্রেন আছে প্রত্যেকটা লাইফ ফর্মের সঙ্গে, প্রত্যেকটা লিভিং অর্গানিজমের সঙ্গে। দ্য সেল মেমব্রেন ইজ দেয়ারফর ভেরি মাচ এসেন্সিয়াল টু দ্য লাইফ অফ দ্য সেল। তাহলে যে সেল মেমব্রেন লাইফ আসার একদম শুরু থেকেই লাইফের সঙ্গে আছে, সুতরাং এটা লাইফের বেঁচে থাকার জন্য কতটা ভূমিকা নেয় বা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। এবার আমরা দেখব দ্য সেল মেমব্রেন প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন মেনটেনিং সেলুলার অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনালিটি। তাহলে সেল মেমব্রেনের ফাংশনাল ইম্পর্টেন্স আছে। ইট প্রোভাইডস কম্পার্টমেন্টালাইজেশন, এনশিওরিং দ্য সেগ্রিগেশন অফ ডিফারেন্ট সেলুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড অর্গানেলি। হ্যাঁ, এটা কম্পার্টমেন্টালাইজেশন প্রোভাইড করে, আমরা 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি, যেটা একটা সেলের বিভিন্ন রকম সেলুলার অ্যাক্টিভিটি বা অর্গানেলিগুলোকে সেগ্রিগেশনে হেল্প করে। দাস প্রমোটিং এফিসিয়েন্সি, যার ফলে সেলুলার এফিসিয়েন্সি বেড়ে যায়। ইট সার্ভস এজ এ সাইট অফ বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস। আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন একটা বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসের একটা জায়গা হিসেবে কাজ করছে, বাই হোস্টিং এনজাইমস অ্যান্ড ফ্যাসিলিটেটিং ভাইটাল মেটাবলিক প্রসেসেস, যেটা বিভিন্ন এনজাইমকে হোস্ট করে এবং বিভিন্ন মেটাবলিক প্রসেসকে ফ্যাসিলিটেট করে। তারপর কি বলছে, ইট সিলেক্টিভলি পারমিয়েবল নেচার অ্যালাউ দ্য রেগুলেশন অফ মলিকুলার প্যাসেজ। তো এর যে সিলেক্টেবল পারমিয়েবল নেচার আছে সেটা বিভিন্ন মলিকুলার
বিভিন্ন মলিকিউলকে পাস করতে সাহায্য করে, মলিকুলার প্যাসেজ হিসেবে সাহায্য করে, পারমিটিং অনলি স্পেসিফিক সাবস্টেন্স টু এন্টার অর এক্সিট দ্য সেলস, মানে এটা অ্যালাউ করে কিছু স্পেসিফিক সাবস্টেন্সকে সেলের ভেতরে ঢুকতে বা সেল থেকে বেরিয়ে যেতে। দ্য মেমব্রেন ফ্যাসিলিটেট দ্য ট্রান্সপোর্ট অফ সলিউটস, হ্যাঁ বিভিন্ন এই মেমব্রেন তোমার বিভিন্ন সলিউট বা দ্রবণের ট্রান্সপোর্টেশন বা পরিবহনে সাহায্য করে, মেনটেনিং হোমিওস্ট্যাসিস বাই অ্যাক্টিভলি অর প্যাসিভলি মুভিং সাবস্টেন্সেস লাইক আয়ন্স অর নিউট্রিয়েন্টস, তাহলে এরা হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে, হ্যাঁ সক্রিয়ভাবে বা নিষ্ক্রিয়ভাবে বিভিন্ন সাবস্টেন্স বা বিভিন্ন পদার্থ যেমন আয়ন বা নিউট্রিয়েন্টের সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে পরিবহনের মাধ্যমে এরা মেমব্রেনের ট্রান্সপোর্টটাকে রেগুলেট করে। ইট এনেবলস দ্য সেল টু রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলি, এটা সেলকে এনেবল করছে যে কোনো একটা রেসপন্স এক্সটার্নাল স্টিমুলিতে রেসপন্ড করার জন্য, অ্যাক্টিং অ্যাজ এ সেন্সারি ইন্টারফেস উইথ দ্য এনভায়রনমেন্ট, এবং এর একটা এনভায়রনমেন্টের সঙ্গে একটা সেন্সারি ইন্টারফেস তৈরি করেছে। ফার্দার মোর ইট প্রমোটস ইন্ট্রাসেলুলার ইন্টারাকশন, হ্যাঁ এটা কি করে, ইন্ট্রাসেলুলার ইন্টারাকশনকে প্রমোট করে, সাপোর্টিং কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যামং সেলুলার কম্পোনেন্টস, তাহলে এরা কি করছে, এরা প্রমোট করছে বিভিন্ন ইন্টারসেলুলার ইন্টারাকশনকে, এরা সাপোর্ট করছে কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এবং সেলুলার কম্পোনেন্ট, বিভিন্ন সেলুলার কম্পোনেন্টের মধ্যে কমিউনিকেশনকে বা কোঅর্ডিনেশনকে এরা সাপোর্ট করে। লাস্টলি দ্য সেল মেমব্রেন প্লেজ আ পিভটাল রোল ইন এনার্জি ট্রান্সডাকশন বাই পার্টিসিপেটিং ইন প্রসেস লাইক এটিপি সিনথেসিস, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে এনার্জি ট্রান্সডাকশন এবং বিভিন্ন সেলুলার প্রসেসে এরা পার্টিসিপেট করতে পারে, যেমন এটিপি সিনথেসিস হুইচ ইজ ক্রুশিয়াল ফর সেলুলার এনার্জি সাপ্লাই, যেটা সেলুলার এনার্জি সাপ্লাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এরপর আমরা দেখি ব্রিফ হিস্ট্রি অফ দ্য সেল মেমব্রেন স্টাডি, তাহলে কি বলছে, প্রথমেই আমরা দেখব, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কার্ল নাগেলি এবং আগস্ট ক্রামার ইন 1855 দে ওয়্যার দ্য ফার্স্ট টু অবজার্ভ দ্য সেল মেমব্রেন, তাহলে এই কার্ল নাগেলি আর আগস্ট ক্রামার এরাই ছিলেন প্রথম যারা সেল মেমব্রেনকে অবজার্ভ করলেন 1855-এ। দ্য লিপিড মোনোলেয়ার মডেল প্রপোজড বাই ল্যাংমুইর, পরবর্তীকালে ল্যাংমুইর আরেকজন বিজ্ঞানী তিনি প্রথমে লিপিড মোনোলেয়ার মডেলের কথা বললেন। হি মার্কড দ্য ফার্স্ট সায়েন্টিফিক অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য মেমব্রেন, তিনি কিন্তু প্রথম এই মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে প্রথম একটা বৈজ্ঞানিক যে অ্যাপ্রোচ সেটা ছিল এই তোমার ইরভিং ল্যাংমুইরের। ল্যাংমুইর সাজেস্টেড দ্যাট দ্য মেমব্রেন কনসিস্ট অফ এ সিঙ্গেল লেয়ার অফ ফসফোলিপিড মলিকিউল, ল্যাংমুইর তখন প্রপোজ করেছিলেন, সাজেস্ট করেছিলেন যে সেল মেমব্রেন একটা সিঙ্গেল লেয়ার অফ ফসফোলিপিড মলিকিউল দিয়ে তৈরি, উইথ ইচ মলিকিউল অ্যারেঞ্জড ওয়ান মলিকিউল থিক, প্রত্যেকটা এই যে ফসফোলিপিড মলিকিউল সেগুলো ওয়ান মলিকিউল করে ঠিক থাকছে। এরপর আমরা দেখি in 1902 Ernest Overton from Zurich University proposed that cell membrane is composed primarily of lipid, তাহলে এই এদের 1855-এ যে ল্যাংমুইরের যে কনসেপ্ট যে সেল মেমব্রেন একটা লিপিডের লেয়ার দিয়ে তৈরি হয় সেটাকেই সাপোর্ট করলেন 1902-তে আর্নেস্ট ওভারটন জুরিক ইউনিভার্সিটি থেকে, তিনি বললেন যে সেল মেমব্রেন কিন্তু প্রাথমিকভাবে লিপিড মলিকিউল দিয়ে তৈরি হয়। এরপর আমরা দেখব 1925-এ ডাচ সায়েন্টিস্ট গটার অ্যান্ড গ্রেন্ডেল প্রপোজড দ্যাট সেল মেমব্রেন ইজ লিপিড বাইলেয়ার, হ্যাঁ পরবর্তীকালে 1925-এ একজন ডাচ সায়েন্টিস্ট, একজন নয় দুজন ডাচ সায়েন্টিস্ট, একজন গটার এবং দ্বিতীয়জন গ্রেন্ডেল, তারা বললেন যে সেল মেমব্রেনের মধ্যে দুটো লিপিড লেয়ার আছে, অর্থাৎ লিপিড বাইলেয়ার দিয়ে সেল মেমব্রেন তৈরি হয়। দে হাইপোথেসাইজড দ্যাট if the plasma membrane was indeed a bilayer, তারা হাইপোথেসাইজ করলেন প্লাজমা মেমব্রেন যদি ইনডিড একটা বাইলেয়ার হয়, the surface area of the lipid monolayer would be approximately double the surface area of the plasma membrane, তাহলে যদি এই প্লাজমা মেমব্রেনটা একটা বাইলেয়ার হয় তাহলে যে সারফেস এরিয়াটা লিপিড মোনোলেয়ার নেবে তার অ্যাপ্রক্সিমেটলি আমরা ডাবল সারফেস এরিয়া পাবো। টু টেস্ট দিস হাইপোথেসিস they conducted an experiment in which they extracted lipids from a known number of red blood cells, তাহলে known number of red blood cells থেকে তারা লিপিড এক্সট্রাক্ট করলেন, হ্যাঁ from various mammalian sources including human, goat, sheep etc, তাহলে বিভিন্ন ম্যামিলিয়ান সোর্স যেমন হিউম্যান, গোট, শিপ তাদের এরিথ্রোসাইট থেকে তারা আইসোলেট করলেন সেল মেমব্রেন। এখানে তোমরা একটা কোশ্চেন করতে পারো যে হোয়াই দে হ্যাভ চুজ দ্য particular cell that is erythrocyte or the RBC or the red blood cell, because within red blood cell there is no cell bound organelle, so the membrane structure is only derived from the cell membrane or the plasma membrane. Then they spread the extracted lipid as a monolayer in a Langmuir blodgett
অফ, তাহলে এরা কি করলেন, এই যে লিপিডটা এক্সট্রাক্ট করলেন সেটাকে একটা মোনোলেয়ারে সাজিয়ে দিলেন, যেরকম ভাবে ল্যাংমুইর বলেছেন, অ্যান্ড মেজার্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য রেড ব্লাড সেল, এবং রেড ব্লাড সেলের প্লাজমা মেমব্রেনের যে টোটাল সারফেস এরিয়া সেটা ওনারা ক্যালকুলেট করলেন, মেজার করলেন ইউজিং ল্যাংমুইরস টেকনিক। ল্যাংমুইরসের টেকনিক ফলো করে তারা দেখলেন দে অলসো মেজার দ্য এরিয়া অফ দ্য লিপিড মোনোলেয়ার, এবং লিপিড মোনোলেয়ারের এরিয়াটাকেও তারা কনসিডার করলেন। বাই কম্পেয়ারিং দ্য টু সারফেস এরিয়াস, এই দুটো সারফেস এরিয়াকে কম্পেয়ার করে তারা কি দেখলেন, দে ক্যালকুলেটেড অ্যান এস্টিমেটেড রেশিও নিয়ারলি 2:1, 2:1 একটা এস্টিমেটেড রেশিও দেখতে পেলেন, সাপোর্টিং দ্য আইডিয়া দ্যাট দ্য প্লাজমা মেমব্রেন ইজ এ লিপিড বাইলেয়ার, এবং এখান থেকে এই কনসেপ্ট তারা পেলেন যে প্লাজমা মেমব্রেন একটা লিপিড বাইলেয়ার হিসেবে কাজ করতে পারে। এরপরে 1931-এ আমরা আসছি জেমস আর ক্লোইর কথা। তিনি একজন আমেরিকান বায়োলজিস্ট। হি ফার্স্টলি নেমড ইট অ্যাজ সেল মেমব্রেন, তিনি প্রথম এটাকে সেল মেমব্রেন বলে কনসিডার করলেন। তারপর আমরা আসছি 1935-এ, হ্যাঁ, এখানে আমি জেমস ড্যানিয়েলি এন্ড হুক ড্যাবসনের ছবি দিয়েছি, হু প্রপোজ দ্য ল্যামেলার অর স্যান্ডউইচ মডেল ফর দ্য সেল মেমব্রেন। এই ড্যানিয়েলি এবং ড্যাকসন, জেন্স ড্যানিয়েলি এবং হুক ড্যাবসন, তারা এই স্যান্ডউইচ মডেল বা ল্যামেলার মডেল যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটা প্রপোজ করলেন সেল মেমব্রেনের সম্পর্কে। অ্যাকর্ডিং টু দেয়ার মডেল, তাদের মডেল সম্পর্কে কি বলছে, দ্য মেমব্রেন কনসিস্ট অফ টু লেয়ার্স অফ প্রোটিনস পজিশনড অন বোথ সাইডস অফ দ্য লিপিড বাইলেয়ার। তাদের কনসেপ্ট অনুযায়ী প্রোটিনের দুটো লেয়ার আছে, পজিশনড আছে বোথ সাইডস অফ দ্য লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের বোথ সাইডে, অর্থাৎ বাইরের দিকে রয়েছে প্রোটিন এবং ভেতরে রয়েছে লিপিড, মানে একটা স্যান্ডউইচের মতো স্ট্রাকচার তিনি বললেন। এরপর আমরা আসছি, অ্যাকচুয়ালি ড্যানিয়েলি এবং ড্যাবসন দুজন বললেন, তিনি বললেন না। 1959-এ জেডি রবার্টসন প্রপোজ দ্য ইউনিট মেমব্রেন মডেল। জেডি রবার্টসনের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ইউনিট মেমব্রেন মডেলের ছবি আমরা দেখছি, যেটাকে আমরা পিএলপি মডেল বলতে পারি, প্রোটিন লিপিড protein model, phospholipid protein phospholipid model based on the observation under the electron microscope. ইনি প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপে ভিজুয়ালাইজ করলেন সারফেস টেনশন মেজারমেন্টস taken on the membranes suggested the presence of proteins. এই সারফেস টেনশন মেজারমেন্ট যেটা করেছিলেন মেমব্রেনে, সেখান থেকে তারা সাজেস্ট করলেন যে প্রেজেন্স অফ প্রোটিন সাপোর্টিং দ্য আইডিয়া অফ এ প্রোটিন লিপিড প্রোটিন অ্যারেঞ্জমেন্ট, এবং তারা এই আইডিয়াটা প্রপোজ করলেন যে সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন লিপিড প্রোটিন অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে। এরপর আমরা আসছি 1972, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সিঙ্গার অ্যান্ড নিকেলসন, S.J. Singer and G.L. Nicholson, who stated fluid mosaic model, which is called as the central dogma of the membrane biology. This model postulates that lipid and integrated proteins are disposed in a sort of mosaic pattern. তারা বললেন যে এতে postulate করলেন যে লিপিড এবং তার মধ্যে যে প্রোটিনগুলো ইন্টিগ্রেটেড আছে তার একটা মোজাইক প্যাটার্নে আছে, and it is the feature of all biological membranes, and they have a quasi fluid structure, semi fluid structure they have, where both the lipid and protein components are able to perform transitional movements within the lipid bilayer, যার মধ্যে এই লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন এবং লিপিডগুলো ট্রানজিশনালি খুব টেম্পোরারিলি মুভ করতে পারে। এটা হচ্ছে 1972 এর কনসেপ্ট। তাহলে আমরা মোটামুটি আমরা ব্রিফ হিস্ট্রি অফ দ্য সেল মেমব্রেন স্টাডি আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।